এই ভবন ছিল না। ক্যালকাটা ইনফরমেশন সেন্টারে এই প্রদর্শনী হতো। 1980 সালে এই ভবন হবার পর থেকে 1981 থেকে এই প্রদর্শনী এই সভাকক্ষেই হচ্ছে। প্রতি বছরই কোনো না কোনো একজন বিশিষ্ট মানুষ এসে এই প্রদর্শনীর উদ্বোধন করেন। আমাদের সৌভাগ্য যে এবছর শ্রী দেবাশিস মজুমদার আমাদের সঙ্গে আছেন, তাকে আমরা এই প্রদর্শনীর উদ্বোধন করতে অনুরোধ করেছিলাম। তিনি সম্মত হয়েছেন, তাকে আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই। এই শুরুর আগে আমাদের প্রকাশনার 2-4টি বই আমি আমাদের সভাপতিকে অনুরোধ করছি শ্রী মজুমদারের হাতে তুলে দিতে। সাধু সাধু। আর শ্রী মজুমদার যদি অনুমতি দেন, আমি আমাদের কোনো একজন সদস্যকে বলবো আমাদের একটি ব্যাজ তাকে পরিয়ে দিতে। ওকে একটা পরিয়ে দিন, আরেকটা ব্যাজ। এই দেবাশিস, শ্রবশীর কাছ থেকে আরেকটা ব্যাজ নিয়ে এসো। এবং উপস্থিত সকলকে জানাই যে খুব আনন্দের কথা, আমাদের মধ্যে শ্রীমতী বিভা সেনগুপ্ত উপস্থিত হয়েছেন। আমরা সবাই খুব খুশি। আমি চিত্রাদিকে বলছি বিভাদিকেও আমাদের একটি ব্যাজ পরিয়ে দেওয়ার জন্য। এইবার আমরা আমাদের অনুষ্ঠানের মূল পর্বে যাব। অনুষ্ঠান খুবই সংক্ষিপ্ত। প্রথমে একটি উদ্বোধনী সঙ্গীত হবে, তারপর প্রদীপ জেলে আমাদের অতিথি আজকে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন এবং তারপর তার কাছ থেকে আমরা অল্প কিছু কথা শুনব এবং আমাদের অন্যান্য যারা উপস্থিত তারা কেউ চাইলে কিছু বলতে পারেন। এইটুকুই অনুষ্ঠানের অঙ্গ। আমি আপনাদের কাছাকাছি আসতে অনুরোধ করি। আর আরেকবার মনে করিয়ে দিই, এই প্রদর্শনী চলছে 1973 সাল থেকে। উদ্দেশ্য ছিল যে রবীন্দ্র সংক্রান্ত বই প্রতি বছর নতুন গবেষণা, নতুন নতুন প্রকাশকের মাধ্যমে বেরোচ্ছে এবং আজকের গবেষকদের কাছে একটা, সেটা খুব গবেষকদের কাছে কেন, অন্যান্য পাঠকদের কাছেও এটা একটা খুব সুবিধের ব্যাপার হবে যদি সব প্রকাশকের সমস্ত প্রকাশনা একত্রে কোনো জায়গায় পাওয়া যায়। সাধারণত তো তার কোনো অবকাশ নেই। সেই জন্যেই এই প্রদর্শনীটি এত বছর ধরে করে আসা হচ্ছে। তবে হঠাৎ এসে শুধু প্রদর্শনীটিকে দেখলে হয়তো বোঝা যায় না যে এর পেছনে কি বিপুল পরিশ্রম থাকে। এই বৈশাখ মাসের গরমে কলেজ স্ট্রিট এবং শহরের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে সমস্ত প্রকাশকদের কাছ থেকে তাদের বই এনে এখানে সাজানোতেও 7 দিন প্রায় সময় লেগে যায়। তাই যারা এই আয়োজনের পেছনে আছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এইবার আমাদের অনুষ্ঠান শুরু হবে। অমৃতা, তুমি এসো, তোমার গানের সঙ্গে আমাদের অনুষ্ঠান শুরু হবে। তারপরে প্রদীপ জ্বালানো, তারপরে আমরা দেবাশিস বাবুর কাছ থেকে আমার বক্তব্য শুনবো। এসো।
নমস্কার। চালু ফুরিয়ে ত্রিশাহুরি মোরে আরো 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 দাও প্রাণ প্রাণু ফুরিয়ে ত্রিশাহুরি মোরে আরো 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 দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশাহুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো 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 এই নয়নে প্রভু ঢালো আরো 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 এই নয়নে প্রভু ঢালো সুরে সুরে বাঁশিপুরে তুমি আরো 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 দাও দান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশাহুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ আরো বেদনা আরো বেদনা প্রভু দাও মোরে আরো চেতনা দ্বার ছুটায়ে বাধা টুটায়ে মোরে করো ত্রাণ মোরে করো ত্রাণ আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে আরো প্রেমে মোর আমি ডুবে যাক নেমে সুধাধারে আপনারে তুমি আরো 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 করো দান মোরে আরো 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 নাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশাহুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ তবু ভুবনে তবু ভবনে মোরে আরো 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 দাও স্থান মোরে আরো 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 দাও প্রাণ প্রাণ ভরিয়ে ত্রিশাহুরিয়ে মোরে আরো 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 দাও প্রাণ। নমস্কার। সাধু সাধু সাধু। কথাগুলো মিলিয়ে দাও ওই ওপরে ওপরের দিকে সাধু সাধু। এবার সৌচাটিকে শুধু
আমরা যিনি আমাদের পাখাড়খালিতে স্বপনদা পাখাড়খালিতে আজকের প্রদর্শনী উদ্বোধন করবেন, তাকে অল্প কথায় কিছু বলতে অনুরোধ করছি। প্রদীপ পাখা চললে আপনি নেমে যাবেন। শ্রদ্ধেয় বিভাসীমূর্ত আমার প্রণাম। রবীন্দ্রনাথ চর্চাকেন্দ্রে যারা আয়োজক, যারা এখানকার শৈল্পিক কর্মকাণ্ডে প্রধান কাণ্ডারী, সভাপতি সহ তাদের অসংখ্য শুভেচ্ছা, অভিনন্দন। এবং আজ এখানে এরকম একটি সারস্বত অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানাবার জন্যে আমি কৃতজ্ঞ। বলবার কথা বলাই হয়েছে খুব সংক্ষিপ্ত। সংক্ষিপ্ত বলাই ভালো, এখন তো মানুষের সময়ও কম। খুব স্বাভাবিকভাবে মনে হয় যে এই বই দেখলে যে রবীন্দ্রনাথ কোন বই পড়তে শুরু করেছিলেন প্রথমে, সেটা আপনারা এখান থেকে নিশ্চয়ই জানেন। সেই শিশু শিক্ষা বলুন আর পুলিশের ভয়ে মহাভারত পড়বার গল্প বলুন, সেগুলো জানেন যে আবার রবীন্দ্রনাথের এই বই নিয়ে একটা ঠিক যাকে বলে পরিণত পাঠকের কাছে পৌঁছে দেওয়ার যে একটা প্রয়াস, সেটাও কিন্তু রবীন্দ্রনাথের অত্যন্ত স্নেহভাজন বসন্তচন্দ্র মহানবী প্রথম গ্রন্থপঞ্জি তৈরি করেন। সেটাও আমাদের একটা পাওনা। সেসব কথা লেখা আছে আমরা জানি, কিন্তু এই মুহূর্তে আমার একটা অন্য কথা মনে হয়, যেটা বলার তার প্রয়োজন, যে আমরা যদি 100 বছর আগে যাই, অর্থাৎ 1926-25, যেমন আমাদের আপনারা দেখেছেন গত বছর, তার আগে এবং এখনো কিছু হচ্ছে নাটকের মানুষ আমি রক্তকরবী নিয়ে, শতবর্ষ নিয়ে বহু লেখা, বহু কথা, বহু পরিচর্যা হয়েছে। কিন্তু সেই 25-26 অর্থাৎ এই সাল থেকে যদি লেখা হয়ে থাকে, সেই পর্যায়ে রবীন্দ্রনাথ কিন্তু শৈল্পিক নিঃসঙ্গতার একজন মানুষ ছিলেন। কারণ তিনি, যদি আমরা দেখি, রমারোলা তাকে মার্চ মাসে, অর্থাৎ 1925-এর মার্চ মাসে বলছে যে আমাদের মতন মানুষ পৃথিবীতে নিঃসঙ্গ। তার কারণ হচ্ছে, তার আগেই ফেব্রুয়ারি মাসে রবীন্দ্রনাথ যে চিঠিটি লিখছেন রমারোলাকে, সেই লেখায় বলছেন যে আমি এখানে এসে খানিকটা বিভ্রান্ত বা আমি খানিকটা বিব্রত বোধ করছি, এবং নানান কারণে, চিকিৎসার কারণের পরামর্শে তার মনে হচ্ছে সুইজারল্যান্ডে রমারোলার যে বাড়ি, তার কাছে যদি থাকতে পারতেন এবং সেই দিনগুলো কাটাতে পারতেন। বিব্রত হচ্ছেন এই সময় শুধুমাত্র তার লেখনীর কারণে বা তার শিল্পের কারণে না, কারণ শিল্পের উদ্ভাস তখন অফুরন্ত। অফুরন্ত এই কারণে বলছি যে আমরা যে শব্দটা বা যে লাইনটা আমাদের কাছে, যে পঙ্ক্তিটা আমাদের কাছে ফিরে আসে, নানা রবীন্দ্রনাথের একটি মালা, সেই নানা রবীন্দ্রনাথকে আমাদের জানা হয়েছে কি হয়নি, জানতে পারি কি পারি না, জানার আগ্রহ আছে কি না, সেটা আমাদের কাছে একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে ক্রমশ। এবং সেই প্রশ্ন থেকে 1926-এ যে মানুষটি নিঃসঙ্গ বোধ করেছিলেন, তার সমস্ত প্রাচীন থাকা সত্ত্বেও তার কারণ হচ্ছে তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক পরিমণ্ডলের সহযোগিতা ছিল তার বিপরীতে। মানুষটির নিজস্ব বোধ, মনন এবং চৈতন্যের যে উদ্ভাস ছিল, যে বৈভব ছিল, সেই জায়গা থেকে তিনি নিজে একরকমভাবে দাঁড়িয়েছেন, আলোকিত করেছেন। কিন্তু আজ ঠিক 100 বছর পরে কোথাও আমার মনে হচ্ছে সেই নিঃসঙ্গতা আবার এগিয়ে আসছে না। কারণ রবীন্দ্রনাথ, আমরা বলি আমরা যাপনে
আমাদের মধ্যবিত্তের একটি ক্ষুদ্র অংশ আমরা এখন রবীন্দ্রসঙ্গীত আঁকড়ে বাঁচবার চেষ্টা করি হয়তো, রবীন্দ্রসঙ্গীত আঁকড়ে, বাকিটুকু নয়। অর্থাৎ নানান রবীন্দ্রনাথের মালা যেটা গাঁথা হয়েছে, যেটা গেঁথে রেখে গেছেন, সেই নানান রবীন্দ্রনাথকে কিন্তু আমরা স্পর্শ করতে বা উপলব্ধি করতে পারি কিনা আমি জানি না। কারণ ওনার, আপনারা জানেন সকলে, শেষ সপ্তাহের একটা কথা আছে না, আমি পণ্ডিত এই হিসেবে বলছি না, যে আমি জানি বললে বোঝা যায় যে ওই তার লেখা রেখা এবং সুর জানে পণ্ডিত মানুষ। আর যে মানুষ বলে যে রসের উপলব্ধি করতে পারি, আমি জানি না আর বাকিটা, সে তার নারীতে স্পন্দিত হয় সঙ্গীত, এই আনারীর নারীতেও স্পন্দিত হয় সঙ্গীত। এ কথা রবীন্দ্রনাথ করতে পারেন। আজ কিন্তু সেই আনারী স্পন্দিত সঙ্গীত কিন্তু বন্ধ হতে চলেছে, কারণ সামগ্রিকভাবে আমাদের যাপনের জায়গা থেকে, শিক্ষা এবং সাংস্কৃতিক জায়গায় আপনাদের এত বড় প্রতিষ্ঠান যেভাবে চলছে, আপনারা সব থেকে ভালো জানেন যে সেই একটা সংকটের সময় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীকে এনে লিখছেন যে বঙ্গীয় সাহিত্য পরিষদে সমস্ত কিছু আছে, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ সবাই আছেন, যেটা নেই সারস্বত সত্যের কর্মী বা সন্ধানী। এই যে সারস্বত সত্যের সন্ধানের কথা বলে গেছেন যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে, আর এখানে দাঁড়িয়ে মনে হয় যে সেইটুকু প্রায় দ্বীপের মতো আপনারা বাঁচিয়ে রাখছেন, অন্তত আমাদের জন্য, আমরা যারা আপনাদের কাছে এসে পৌঁছতে চাই, রবীন্দ্রনাথের কাছে এসে পৌঁছবার চেষ্টা করি আপনাদেরই মাধ্যমে। সেই জায়গা থেকে আজ যে অন্ধকারই বলব, যে পরিবেশ তৈরি হচ্ছে, সেখানে রবীন্দ্রনাথের জায়গা কোথায়, সেটা যদি আমাদের নিজস্ব উদ্যোগে এককভাবে কিংবা সম্মিলিতভাবে না করা হয়, তাহলে কিন্তু সেই বিশ্বাসগুলোই থেকে যাবে। আপনারা জানেন যে 1954 সালে শম্ভুমিত্র রক্তকরবী করবার পর নাকি প্রমাণ করেছিলেন যে রক্তকরবী নাটকটা নাটক করা যায়, কিন্তু আপনারা খুলে দেখবেন 1961 সালে বুদ্ধদেব বসু লিখছেন ওটা একেবারেই নাটক প্রযুক্ত নয়, ওর ভাষাগুলোই একেবারে বাস্তবহীন, বাস্তব মানে পরাবাস্তব নয়, বাস্তবহীন, যেগুলো নাটকের যোগ্যতাই জান না। আমাদের অনেক ভালো লাগে পরবর্তীকালে সেই বুদ্ধদেব বসু নাটক লিখছেন। আমার এই কথাটা বলার দুঃখ এই কারণে যে কিছুদিন আগে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম এই আলোচনায়, সেখানে আমাকে এক বন্ধু যিনি অনেক নাটক লিখেছেন, তিনিও এই একইভাবে বললেন যে রক্তকরবীর ওই নন্দিনী ডবল এমে বাংলায়, রাজাও ডবল এমে, ওর কোনো বাস্তবতা নেই। আতঙ্কিত হতে হয় এইসব শব্দ শুনলে, এইসব মন্তব্য শুনলে, কারণ আমাদের বেঁচে থাকবার সংস্কৃতির যে শেকড়, সেটাকে কেটে দেওয়ার চেষ্টা হয়। আর সেটাকে যদি উপড়ে ফেলি আমরা নিজেরা, তাহলে আমরা কোথায় দাঁড়াবো জানি না। কারণ এখনো পর্যন্ত যে কথা বলেছিলেন সুকুমার রায়ের নেতৃত্বে প্রশান্তচন্দ্র মহানবী, যে পুস্তিকা লিখেছিলেন কেন রবীন্দ্রনাথকে চায়, তারপরে আবার 1904 সালে সুরেন ভট্টাচার্য লিখেছিলেন কেন আমরা রবীন্দ্রনাথকে চাই, কীভাবে চাই। আজকে সেই পর্যায়টাও পেরিয়ে গেছে। আজকে রবীন্দ্রনাথ নিয়ে নতুন ভাবনার সময় হয়েছে। সেই দায়িত্ব আপনারা তুলে নিয়েছেন অনেকটাই। সেজন্য বাংলার সামান্য শিল্পকর্মী হিসেবে আমি কৃতজ্ঞ। আমাদের এই পরিবেশে অন্তত একটা জায়গায় আমরা পাচ্ছি, যেখানে যে মননকে সত্যের দিকে নিয়ে যাওয়ার একটি প্রদীপ অন্তত রয়েছে। সেই প্রদীপ আরো উজ্জ্বল হোক, উদ্ভাসিত হোক, এই প্রার্থনা করে আমার কথা শেষ করছি। নমস্কার। সাধু সাধু। হ্যালো, নমস্কার। আজকে এত সুন্দর দিনে, এত সুন্দর পরিবেশে
আমি গান গাইতে পারলে আমারই সৌভাগ্য, কিন্তু দুঃখের বিষয় আমি আজকে দেশে কতদিন ধরে গলায় তো ডাক্তার বলেছেন ভয়েসলেস, কিন্তু তবুও আমার সাধ্য মতো আমি চেষ্টা করব একটু গান গাইতে। তুমি কি কেবলই ছবি, শুধু পটে লেখা, ওই যে সুদূর নিহারিকা যারা করে আছে ভিড় আকাশের নীল, ওই যারা দিন রাত্রি আলো হাতে চলিয়াছে আধারের যাত্রী, গ্রহ তারা রবি, তুমি কি তাদের মতো সত্য নও? হয় ছবি, তুমি শুধু ছবি, তুমি কি কেবলই ছবি, নয়ন সম্মুখে তুমি নাই, নয়নেরও মাঝখানে নিয়েছো যে ঠাই, আজি তাই শ্যামলে শ্যামলি নীলিমায় নীল আমার নিখিল, তোমাতে পেয়েছি তার অন্তরের মিল, নাহি জানি কেহ নাহি জানে, তব সুর বাজে মোর গানে, কবির অন্তরে তুমি কবি, নও ছবি, নও ছবি, নও শুধু ছবি, তুমি কি কেবলই ছবি। সাধু সাধু সাধু। সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে যে উদ্বোধন করলেন তাকে সসম্মান শ্রদ্ধা জানাচ্ছি। আর আগেও গান শুনেছি, এখানেই শুনেছি আমি বিশেষ করে সকলের সমবেত যে অংশগ্রহণ তাতে আজকের অনুষ্ঠান সুন্দর হয়ে উঠছে। আর প্রত্যেকবারই ভাবি যে এই যে আজকের একটা অনুষ্ঠান বেশ আমরা বাড়িতে কিছু বললাম, সকলে মিলে সুন্দর করে সাজানো আছে, কিন্তু তার পেছনে অনেক দিনের পরিকল্পনা, অনেক দিনের শ্রম, কীভাবে এটা ঘটিয়ে তোলা এই ইনস্টিটিউটের সদস্যরা যেটা করেন তাদের জন্য প্রশংসাই যথেষ্ট নয়। আমি এখানে শেষ করতে পারতাম, একটা দুটো কথা একটু বলি। এখানে আস্তে আস্তে মনে হচ্ছে, এই গাড়ির যখন আসছিলাম আস্তে আস্তে মনে হচ্ছিল, যেহেতু উনি নাটকের মানুষ, সেদিনে রবীন্দ্রনাথের নাটকের কথা একটু আমি ভাবছিলাম, অনেকগুলো কথাই মনে হলো। আসলে যখন বক্তৃতা দেবার সময় নেই, আমি বলি একটা কথা বলছি যে রবীন্দ্রনাথ বাংলা ভাষা শিল্পীতে অনেক দিয়েছেন। প্রথম ছোট গল্প, প্রথম গদ্য কবিতা তিনি লিখেছেন। এই যে বাংলা নাটক, যেখানে বাংলা নাটকের এই যে রক্তকরবী বা ডাকঘরটা আগে, রক্তকরবী পরে ডাকঘর, এই যে নাটকগুলোর যে ধারণা, নাটকগুলোর ভাবনা, নাটকগুলোর কল্পনা এবং উপস্থাপন, মনে হয় তিনি তাঁর হাতেই প্রথম। আমরা ডাকঘর সম্পর্কে শুনতে গিয়ে আমরা ধ্রুপদের কথা শুনি, কিন্তু দুটো নাটকের পাশাপাশি রাখলেই দেখা যাবে দুটো নাটকের বাঁধনটাই আলাদা, জিনিসটাই আলাদা, একরকম নয়। আর রবীন্দ্রনাথের নাটক সম্পর্কে আমি আর 3-4 মিনিটের মধ্যে কথা শেষ করবো। রবীন্দ্রনাথ যে নৃত্যনাট্য তৈরি করেছেন, সেই নৃত্যনাট্যের মতন জিনিস আর কোথাও ঠিক এরকমভাবে আছে কিনা আমি জানি না। আর সেই নৃত্যনাট্যগুলোর মধ্যে কয়েকটাতে গান, নাটক, সংলাপ এবং তার যে একটা মিশ্রণ,
লোকায়ত জীবনের সঙ্গে তার যে সংযোগ, এটা এমনভাবে ফুটে উঠেছে। আমার তো মনে হয় না যে বাংলা নাটকে তো নয়, সে বাংলা নাটক সেই কবে থেকে বাংলা নাটক চলছে, অন্য জায়গায় থেকে এরকম আছে। আমি একটা উদাহরণ দিচ্ছি, শ্যামা তো খুব সুন্দর, ঠিক আছে, আমার চণ্ডালিকা বেশি টানে। কেন টানে? চণ্ডালিকার গান, কখন উনুন তুই ধরাবি, কখন ছাগল তুই চড়াবি, এইটা যে গান হলো, এইটা নাচ হলো, এইটা নাটক হলো, আমরা কি আগে কখনো দেখেছি, আগে কখনো শুনেছি? অনেক আগে, চণ্ডালিকা তো পরে, অনেক আগে যখন তিনি ওই বাইরেকে প্রতিভা দিচ্ছেন, তখন কি সটকেছি কেন, কি সটকেছি কেমন? আরেকজন দস্যু বলছে ছাগলে এসে ঢু মেরেছে, আর অন্যজন বলছে আচ্ছা একটু ফু দিয়ে দিই। এটা কিন্তু নাচে গানে অভিনয় চলছে। এই মিশ্রণটা বাংলা নাটকে, সিরিয়াস নাটকে, অন্য ধরনের নাটকে আমরা, আমার একটা খুব প্রিয় নাটকের কথা বলি, 1897-তে সেটা ওই আলী বাবা, সে যে চিচিয়েরটা জঞ্জাল ছিল, কিন্তু সেটা এক ধরনের নাটক, রবীন্দ্রনাথ কিন্তু অন্য ধরনের নাটকে এই মিশ্রণটা দেখাচ্ছে। এইটা আমার কাছে খুব আশ্চর্য একটা ব্যাপার। শেষ করছি, ব্যঙ্গকৌতুক বলেও একটা বই আছে, সেই বইতে ছোটো 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 প্রহসন ধরনের লেখা আছে। তাদের একটা, রবীন্দ্রনাথ তো মোটামুটি বেশ কী বলবো, মানে একটু ঐতিহ্য মেনেই চলতেন, পুরাণ টুরাণ নিয়ে ঠাট্টা তামাশা বেশি যিনি করেছেন এমন নয়, কিন্তু এই বইটাতে একটা নাটক আছে, ছোট্ট ব্যঙ্গকৌতুক থেকে, রবীন্দ্রনাথের স্বর্গে পৌঁছে গেছেন কারা? ঘেটু, শীতলা, ওলাবি, তারা স্বর্গে গেছেন এবং তাদের দাপটে স্বর্গের দেবতারা ইন্দ্র, চন্দ্র, সরস্বতী, বৃহস্পতি সবাই খুব সন্তুষ্ট। একজন সেই মানে শীতলাকে তুষ্ট করবার জন্য বলছেন, শুরু করেছেন ওই অনবদ্যে, এইটুকু শুনেই শীতলা বলছেন হ্যাঁ হ্যাঁ আনবদ্যি, কিছু করতে পারবে না। এই সংলাপ কার মাথায় আসতে পারে? কাজে এইটা আমি বারবার বলতে চাই যে রবীন্দ্রনাথ তাঁর ভাবনায় সেই অতীন্দ্রিয়তা আর মাটি খুঁড়ে যেন মাটি তুলে আনছেন, এই মিশ্রণটা তার নাটকে যতটা হয়েছে ততটা কিন্তু অন্য জায়গায় হয়নি। কারণ নাটককার একটু আড়ালে থাকেন, তো একটু আপাতভাবে পিছনে থাকেন, তো তার চরিত্ররা কথা বলে, ওই জন্য নাটকে এটা করা সব থেকে বেশি সম্ভব হচ্ছে বলে আমার মনে হয়। নাটকের কথা বলো, আর চারদিকে অনেক বই আছে, আপনারা দেখুন রবীন্দ্রনাথ সম্পর্কে প্রতি বছরই অনেক বই বেরোয়, এবং সেসব বই আমাদের সব পড়াও হয়ে ওঠে না। এখানে অন্তত জানা থাকলেও কী কী বেরোচ্ছে আমরা কোনো সময় সংগ্রহ করবো। এখানেও গ্রন্থাগার আছে, সেখানেও আপনারা যোগাযোগ করবেন। সাধু সাধু।